নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। প্রধানমন্ত্রী আজ লাখপতি দিদির কথা বলছেন, কারণ মহিলাদের উন্নয়ন না হলে দেশ ও রাজ্যের উন্নয়ন হবে না। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে মহিলা কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক কর্মশালায় বক্তব্য রেখে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। এর ফলে দারুণভাবে লাভবান হচ্ছে রাজ্যের মহিলারা। বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে তৈরি হওয়া লাখপতি দিদি অন্যতম একটি উদাহরণ। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞাভবনে ত্রিপুরা মহিলা কৃষকদের সশক্তিকরণ বিষয়ক শীর্ষক কর্মশালা বক্তব্য রেখে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহায়তায় এই অনুষ্ঠান করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার চেহারা এখন পাল্টে গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রধানমন্ত্রীর তৎপরতায় ঘরে ঘরে সুশাসন পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রীদের আগে বাইসাইকেল দেওয়া হতো, এখন তাদের স্কুটি দেওয়া হয়। আগামী দিন মহিলাদের দ্বারা ত্রিপুরা রাজ্য এক ভালো স্থানে গিয়ে দাঁড়াবে। বুঝতেও পারিনি যে 50% যদি আমি ধরে নিই কম বেশ, তাহলে আমাদের পপুলেশনের মানে হচ্ছে মহিলারা। এটা বিরাট সংখ্যা। তাদের যদি মানে উন্নতি না হয় তাহলে কি করে সমাজ উন্নতি হবে, বা দেশ, রাজ্য বা দেশ কিভাবে উন্নয়ন হবে? মাননীয় প্রধানমন্ত্রী জি আজকে লাখপতি দিদির কথা বলছেন, ড্রোন দিদির কথা বলছেন, শুনেছেন কখন? আমি তো শুনিনি বা ভাবিও নি এটাও হয় সম্ভব। আমরা এসএসজি গ্রুপ আগেও কি হতো জানতাম না, বুঝতাম না। এসএসজি গ্রুপ এখন ত্রিপুরাতে যেখানে যায়, প্রায় সময় এখানে যাই, গিয়ে বলে যে একজন মহিলা আসবেন, তাকে একটা সাহায্য দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। আমি যেটা দেওয়া হয় একটু যে বড় করে একটা দেয় না ওরা কার্ডের মতো, সেটা দেখে আমি দেখলাম কাউকে 10 লাখ, কাউকে 20 লাখ, কাউকে 50 লাখ। আমি বলবো কি হলোটা কি, এত করে এত টাকা দিচ্ছে? তো এই যে ব্যবস্থাপনা এখন আমাদের বিভিন্ন জায়গায় সবাইকে স্বাগত জানাই আজকের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন যে সবসময় মানুষদের সাথে যারা বেনিফিশিয়ারি স্কিম তাদের সাথে কথাবার্তা বলতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজনীতি দিয়ে সবকিছু হয় না, যতক্ষণ না পর্যন্ত মানুষের আর্থ সামাজিক দিক দিয়ে উন্নয়ন হবে। তিনি বলেন, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। প্রধানমন্ত্রী কৃষক নিধি সম্মান যোজনা চালু করেছে সরকার। এখন পর্যন্ত 11 কোটি কৃষক এর অন্তর্ভুক্ত রয়েছে। অপর একটি প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ বন্ধন যোজনা চালু করেছে। এতে 23.38 লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় এসেছে। মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে বলেন, মহিলাদের নিরাপত্তার দিকেও সরকার গুরুত্ব দিয়েছে। সরকার রাজ্যের মোট 9টি মহিলা থানা স্থাপন করেছে। 24 ঘন্টা যাতে মহিলারা সুরক্ষা পেতে পারে তার জন্য এই মহিলা থানাগুলো স্থাপন করা হয়েছে। মহিলাদের কর্মসংস্থানের জন্য এসএইচজি চালু করা হয়েছে। এর সাথে জড়িত হয়েছে রাজ্যের 5 লক্ষাধিক মহিলা বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা বলেছি নিরাপত্তার বিষয়টাও ভেরি ইম্পর্টেন্ট। মহিলারা যদি নিরাপত্তাহীন হন তাহলে কিন্তু আমাদের রাজ্য উন্নতি হবে না, দেশ উন্নতি হবে না। ত্রিপুরাতে মানে 7+1 মানে 8টা মহিলা থানা আমরা করেছি, মানে 8টা ডিস্ট্রিক্ট এবং 8+1 মানে 9টা আমরা থানা করেছি শুধু মহিলা দ্বারা পরিচিত। কারণ অনেক সময় মহিলাদের সমস্যা হয়, তো পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে গিয়ে বলার একটু সমস্যা হয়। এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্ট প্লাস আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে 2টো করেছি। তো টোটাল 9টা মহিলা থানা করেছি, সেখানে সব যাতে এবং মহিলা দ্বারা পরিচালিত। শুধু তাই না, সব থানার মধ্যে 24x7 মহিলা যাতে ওখানে সহায়ক করার জন্য তাদেরও সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শান্তন টিভি। নেশার করাল গ্রাসে অকালে ঝরে গেল আরও একটি প্রাণ। মৃত যুবকের নাম নিত্যানন্দ নম, বয়স 19, বাড়ি বিশালগড় মহকুমার উত্তর চরিলামে। ড্রাগস কেড়ে নিল 19 বছর বয়সী যুবকের প্রাণ। ঘটনা উত্তর চরিলাম মধ্যপাড়ায়। মৃত যুবকের নাম নিত্যানন্দ নম। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার উত্তর চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা নিত্যানন্দ নম
সংজ্ঞাহীন অবস্থায় পার্শ্ববর্তী বাড়ি জাকির হোসেনের ঘর থেকে উদ্ধার হয়। তারপর তাকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। চিকিৎসায় সাড়া না দেওয়ায় রেফার করা হয় জিবি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিত্যানন্দ। জিবি হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মৃত যুবকের পিতা জানান, গত 1 বছর ধরে ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়ে সে। পরিবারের লোকজন বিষয়টি জানার পর ছেলেকে শাসন করেন। 6 মাস পূর্বে নিত্যানন্দ ব্রাউন সুগারের নেশা ত্যাগ করে। এরই মধ্যে সোমবার দুপুরে পরিবারের লোকজন নারায়ণ নমকে খবর দেয় ছেলে এলাকার এক বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসার জন্য যথারীতি নারায়ণ নম কর্মস্থল থেকে গাড়ি নিয়ে বাড়িতে ছুটে আসে। সংজ্ঞাহীন অবস্থায় ছেলেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় হাপানিয়া হাসপাতালে। হাপানিয়া হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিত্যানন্দ নমর। নারায়ণ নমর অভিযোগ, জালাল মিয়া, জাকির মিয়া ও মরণ মিয়ার ছেলে তার ছেলেকে অতিরিক্ত নেশা সামগ্রী সেবন করায়, যার কারণে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আপনার ছেলে কি নেশা করতো? নেশা করতে বলতে আগে শুনছি মারপিট করছি, আমি বহুত মারপিট করছি। তবে আমার ছেলে বলছে, বাবু আমি নেশা করি না, তুমি টেনশন করো না, কাজ করো, সুন্দর করে কাজ করো, বোনটারে বিয়া দেবো, মানে তুমি কাজ করো, কাজ করে বোনটার ভালো জায়গা থেকে বিয়া দেবো, পড়াশোনা করানো, আমার লেগে কোনো টেনশন করো কি এর নেশা করতো, মানে কি নেশা করতো? কী নেশা করতো কখন বলে খোলা হলে কোনটা খায় তো জানেন। কত বছর যাবত মানে এই কোটা বা ব্রাউন সুগার দেখাইতো কত বছর ধরে? বছর খানেক হয়েছে, এই 1 বছরের ভিতরে মনে হয় পিঠা মনে দেওয়া বাইরের লোকের কাজও ফাটাই দিচ্ছে। বাইরের লোকের কাজও গেলে নিশ্চিন্ত, কোনো সমস্যা নেই। এই যে ব্রাউন সুগারের যে নেশা করতো আপনারা মানে কবে বুঝছেন বিষয়টা? মাসে মাসে। আচ্ছা, তারপর আপনারা বাধা দিছিলেন? হ্যাঁ বাধা দিতে যাই না, আমার বাইরের লোকের মৃত্যু যে হয়েছে মানে কি কারণে মৃত্যু হয়েছে, মানে কি মনে হয়? আমার মনে হয় এটার ভিতরে মনে করে নিয়ে ডাক্তার খাওয়াইছে বা ফেন্সি খাওয়াইছে, মদও খাওয়াইছে, সপ্তাহ খাওয়াইয়া এই কে খাওয়াইছে? জাকির মিয়ার ছেলে, মরণ নমর ছেলে, জালাল মিয়ার ছেলে। এদিকে জিবি হাসপাতালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। স্যান্দন টিভি। ঘনবসতি এলাকায় মহাশ্মশান নির্মাণের কাজে বাধা দিল জনগণ। ঘটনা সাবরুম নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায়। জানা যায়, সাবরুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় মহাশ্মশান নির্মাণের পরিকল্পনা নেয়, আর এলাকাবাসী বঙ্গটিলার এলাকার মহাশ্মশান নির্মাণ হবে জানতে পেরে গত 2-3 দিন ধরে এলাকায় ক্ষোভ প্রকাশ করছে। শেষমেশ বৃহস্পতিবার সকালবেলা মহাশ্মশান নির্মাণের ঠিকাদার সংস্থার শ্রমিকরা নির্মাণ কাজ করতে গেলে এলাকার লোকজনেরা উত্তপ্ত হয়ে বাধা সৃষ্টি করে। এলাকার লোকজনদের দাবি, যে স্থানে মহাশ্মশান তৈরি হচ্ছে আশেপাশে প্রায় 300 পরিবারের ওপর বসবাস করে। এলাকার লোকজনদের দাবি, কোনো অবস্থায় এই শ্মশান নির্মাণের কাজ করতে দেওয়া হবে না। প্রয়োজনে সরকারি এই খাস ভূমিতে সরকারের অন্য যে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হোক, কিন্তু স্থানীয়দের কাছ থেকে এই দাবি জানতে পেরে অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন ঠিকাদার। প্রশাসনের নির্ধারিত জমিতে মহাশ্মশান গড়ে উঠছে এলাকাবাসীর অভিমত। মহিলারা এবং শিশুরা ভয় পেতে পারে। কোনোভাবেই এলাকায় মহাশ্মশান নির্মাণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। এখন দেখার বিষয় মহাশ্মশান প্রশাসন এই বিষয় নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত করে। কথা হয়ে আমরা এটা চাইতেছি যেহেতু এখানে সরকারি জায়গা, সরকারের যে কোনো কিছু করার অধিকার আছে, কিন্তু আমরা পুরা মানে এমন জায়গাতে এটা সরকার চিহ্নিত করছে জায়গাটা, এটা চারদিকে অনেক মানুষের মাঝখানে কোনোদিন মহাশাসন করাটা মানায় না। আমরা চাইতেছি যে মহাশাসনটা না করে সরকার তার ইচ্ছে মতো এখানে একটা স্কুল বসাক, এখানে কিছু যেমন সাবরুম বর্ডারের লগে যেমন বাংলাদেশের বর্ডার তার কাটার এখানে অনেক মানুষ পড়ছে, তারা উঠতে আনে এখানে সরকার জায়গা দোক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। শ্মশানটা যাতে এমন একটা জায়গাতে করে যেখানে মনে করেন যে জনবসতি নাই, বিস্তীর্ণ খালি আছে একটা টিলা, এমন জায়গাতে শ্মশানটা করা হোক। এই জায়গাটা মানে শ্মশানের লাগে না করে স্কুলের লাগে করা হোক। আমরা 10 জনের হয়ে এটা চাইতেছি। আজকে যে আপনারা কাম বন্ধ করছেন বা প্রশাসনের তরফ থেকে কেউ কি আইছে? না, এখনো পর্যন্ত কেউ আসছে না। আমরা এখানে সকাল 8টা থেকে আসি, 10টা পর্যন্ত আছি। পুরো গ্রামের মানুষ এখানে আছে। এখন এবার তারা কি ব্যবস্থা নিব, সরকার পক্ষ থেকে যারা আইব তার সাথে আমরা কথা বলব।
এখানে সমস্যা হয়েছে যে চারিদিকে মানুষ, যে একটা শ্মশান বানাইবো, আবার বাড়ির উপর দিয়ে রাস্তা নিব, 3টা রাস্তা হইব, সব বাড়ির উপর দিয়ে রাস্তাটা। তো এই মানুষটা ধরেন চারিদিকে রাবার বাগান, রাবার বাগান তো সকালে ভোরে কাটা হয়, এই ভোরে কাটতে আইব, মনে করেন 12টা 1টার সময় রাবারটি তুলতে আইব, তখন পুরুষেরা তো কাজে যাইব, তখন বৌদিরা কাটতে তুলে দেব, তখন তো একটু সমস্যা হলে এ পড়ার সম্বন্ধে তো মনে করেন কোন সময় আইব নির্দিষ্ট নাই, সকালে আইব না দুপুরে লই আইব না বিকালে আনবো, কোনো নির্দিষ্ট নাই, রাতে 2টার সময় আনবো। সিপাহীজলা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সরকারি বাসভবনের পাশে 27 এবং 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মনু ফকিরের বাৎসরিক উৎসব ও মেলা। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মাতব্বর জুয়া ও গাঁজার আসর বসায়। প্রতি বছরই এই মেলায় জুয়ার আসর বসানো হয়, অথচ এই মেলা নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিশ। এদিন অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা জুয়ার আসরে উপস্থিত হলে সাংবাদিকদের ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জুয়ারিরা। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, এই মেলার নামে স্থানীয় কয়েকজন মাতব্বর এলাকায় স্বাভাবিক পরিবেশ কয়েকদিনের জন্য বিষিয়ে তোলে। এতে এলাকার যুবকদের পাশাপাশি শিশু ও কিশোরদের উপর জঘন্যতম প্রভাব পড়ে। পুলিশের সাথে গোপন রফা করে এদিন এই জুয়ার আসর বসানো হয়েছিল বলে এলাকাবাসী সূত্রে খবর। ধরো কোন কি লেগে বুঝো না কি চালাইছ হ্যাঁ বেটা দাঁড়া বেটা দাঁড়া আগামী 2রা মার্চ কেশব মজুমদার নগরে গার্গী ভট্টাচার্য মঞ্চে 25তম ষষ্ঠ ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। 3 বছর অন্তর অন্তর এই সম্মেলন হয়ে থাকে। এই সম্মেলনের মধ্য দিয়ে কর্মচারীদের ক্ষোভ ও বঞ্চনা কথা তুলে ধরা হয়। বৃহস্পতিবার মেলার মাঠ স্থিত সমন্বয় কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সম্পাদক নন্দন চক্রবর্তী। তিনি বলেন, সরকারের উদ্দেশ্যে বেশ কিছু বিষয় তুলে ধরা হবে এই সম্মেলনের মধ্য দিয়ে। বিশেষ করে 26% বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি করা হবে। শূন্য পদগুলো পূরণের জন্য দাবি করা হবে। বিশেষ করে রাজ্যের অধিকাংশ স্কুল শিক্ষক সংকটে ভুগছে, তাই শিক্ষক সংকট নেতার দাবিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে। সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হবে যাতে অবিলম্বে শিক্ষক সংকট পূরণ করতে সরকার নিয়োগ করে এবং বহু স্কুলে প্রধান শিক্ষক নেই। সরকার স্থায়ীভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব না দিয়ে কোনো ক্রমে করে পরিচালনা করার চেষ্টা করছে স্কুলগুলো। পঠন পাঠন সঠিকভাবে পরিচালনা করার জন্য স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিযুক্ত করতে হবে বলে দাবি করেন তিনি। আমরা আমাদের সম্মেলন রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। এটা আমাদের 25তম এবং ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। 3 বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয়ে থাকে এবং 3 বছরে যে সমস্ত বঞ্চনা আমাদের মনের মধ্যে পুঞ্জীভূত হয়, খুব দুঃখ বেদনা এবং যে ইস্যুগুলি আমাদের সামনে উঠে আসে রাজ্য স্তরে, দেশীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে, আমরা সব বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পর্যালোচনা করার পর আমরা আগামী দিনের লড়াই সংগ্রামের রূপরেখা তৈরি করি এই সম্মেলনের মঞ্চে। তো সুতরাং আমাদের এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলনে আমরা অনেক বিষয় আমরা আলোচনায় আমাদের আসবে, আমরা আশা রাখছি। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী ন্যায় যাত্রা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় কর্মসূচিটি। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। তিনি বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলাদের ন্যায় যাত্রার কথা বলেছেন। সারা দেশের মতো রাজ্যেও এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, আগামী 5 মার্চ মহিলা কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী অলকা লম্বা আসবেন। তিনি রাজ্য সফরে এসে মহিলাদের ন্যায় বিষয়ে বৈঠক করবেন বলে জানান। আগামী 5 তারিখ আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট অলকা লম্বাজি ত্রিপুরাতে আসছেন এবং 5 তারিখ উনি আমাদের সমস্ত মহিলাদের নিয়ে বসবেন, এক্সিকিউটিভ বডি প্লাস ব্লক ডিস্ট্রিক্ট সবাইকে নিয়ে
তারপর 6 তারিখ আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম আছে। আর উনি চাইছেন, এর আগেও আপনারা দেখেছেন, নারীদের অধিকার সম্বন্ধে সমস্ত মহিলাদের জাগরুক করার জন্য আমরা একের পর এক নারী সংক্রান্ত যে অপরাধ বর্তমান সরকারের আমলে হচ্ছে। ভারতীয় মজদুর সংঘের 20 দফা দাবি পূরণের লক্ষ্যে জেলা শাসকের মাধ্যমে দাবি সনদ তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। দাবিগুলো মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকদের ঘর প্রদান করা, বিপিএল কার্ড এবং আয়ুষ্মান কার্ডের আওতাভুক্ত করা। এই বিষয়ে বিস্তারিত জানান ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটির সভাপতি উত্তম সরকার। তিনি বলেন, শ্রমিকরা এই সমস্যাগুলিতে পড়ে বিভিন্নভাবে জর্জরিত। সমস্যাগুলির সমাধান হলে তারা উপকৃত হবে। তাই গোটা রাজ্যে 8টি জেলায় জেলা শাসক মারফত দাবিগুলো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করে রাখা হয়েছে বলে জানান উত্তম সরকার। শ্রমিকদের অনেকগুলি দাবি নিয়ে 20 দফা দাবি নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভাপতির প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমরা প্রত্যেক জেলাতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা দাবি সনদ পেশ করেছি। সেই অঙ্গ হিসাবে আমরাও পশ্চিম ত্রিপুরা জেলা ভারতীয় মজদুর সংঘ আজকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা দাবি সনদ নিয়ে এসেছি। আমাদের মূলত 20টা দাবি, এই দাবিগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে। মূলত দাবি হলো আমাদের শ্রমিকদের পরিকল্পনা বোর্ড গঠন করা, ওয়েলফেয়ার বোর্ড। তারপরে আমরা শ্রমিকদের বিপিএল কার্ড। আগরতলা শহরে এখন স্বপ্নের বাড়ি তৈরি করার ক্ষেত্রে সরাসরি সহযোগিতা করছে এসবিআই এর টিএল ব্রাঞ্চ। শুধু ঋণ দেওয়া নয়, বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে যাতে মানুষ খুব সহজেই ফ্ল্যাট কিনতে পারে, সেক্ষেত্রেও ঋণের বন্দোবস্ত করা হয়েছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তি নিজের পছন্দ মতো জায়গায় ফ্ল্যাট যাতে কিনতে পারেন, সেই লক্ষ্যে টিএলএ ব্রাঞ্চের সামনে একটি প্রপার্টি এক্সপোর আয়োজন করা হয়েছে। আগরতলা শহরে নিজের পছন্দমতো ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে একটি নির্দিষ্ট ছাদের তলায় রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত ফ্ল্যাটগুলি সম্পর্কে যাবতীয় তথ্য না থাকার কারণে খোঁজ খবর করাও মুশকিল হয়ে যায়। তার উপরে রয়েছে ব্যাংকের পক্ষ থেকে সহজ উপায়ে ঋণ পাওয়ার বিষয়ে অজ্ঞতা এবং সাহায্যের অভাব। এই সমস্যাগুলি দূর করার জন্য একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এসবিআই এর টিএলএ ব্রাঞ্চ, যাতে মানুষ সহজেই পছন্দের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঋণ পেতে পারেন এবং আগরতলার প্রায় সব বিল্ডারের নির্মাণ কাজ দেখে যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। সেই উদ্যোগে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ব্রাঞ্চের সামনে। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন আগরতলার নর্থ রিজিওনাল ম্যানেজার তমাল দেববর্মা। ত্রিপুরা নর্থ রিজনের আন্ডারে আমাদের টেল হাউস ব্রাঞ্চের উদ্যোগে এখানে একটা প্রপার্টি এক্সপো আমরা আয়োজন করেছি। অ্যাকচুয়ালি গত 1 সপ্তাহ জুড়েই আমাদের এটা চলছিল এবং সেটাকে একটা এক্সটেন্ডেড পার্ট হিসেবে আমরা আজকে সমস্ত বিল্ডারদের, ত্রিপুরায় যারা স্বনামধন্য বিল্ডাররা রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং ওরা পার্টিসিপেটও করেছে। তো এখানে কাস্টমারদের সঙ্গে বিল্ডারদের একটা মিটিং পয়েন্ট বলতে পারেন, যেখানে আমরা আমাদের ব্যাংকের যে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, হাউস কনস্ট্রাকশন থেকে শুরু করে ইভেন আপনি যদি ল্যান্ড পারচেজও করতে চান, সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে উইথ মাচ লোয়ার ইন্টারেস্ট। এখন আগের তুলনায় ইন্টারেস্ট আজকের দিনে অনেকটাই আপনার ডাউনগ্রেড হয়েছে। তো সঙ্গে আমাদের আপ টু মার্চ যে ফেস্টিভ সিজনে যেসব অফার চলছিল সেগুলোও আছে। তো আমাদের একটা এপিল থাকবে আপনাদের কাছে, যাতে সবার কাছে এটা পৌঁছে দেবেন এই বার্তাটা, যে আমাদের খুব ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করি অ্যাজ অ্যান এসবিআই ব্যাংকের। আপনার হিস্ট্রি আপনাদের সবাই জানা আছে। তো আমাদের কাছে কোনো হিডেন কস্ট বা সেই ধরনের কোনো ব্যাপার থাকে না, এবং ডকুমেন্টেশন শুরু করে আমাদের যে ইন্টারেস্ট রেট থেকে শুরু করে আমাদের যে ডিসকাউন্টেড এখন যে প্রসেসিং ফি থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যে ডিসকাউন্ট ওয়েভারগুলো রয়েছে সেটা আপ টু মার্চ আমাদের রয়েছে। প্রথম দিন থেকেই এসবিআই টিএলএ ব্রাঞ্চের এই উদ্যোগে দারুণ সাড়া পরিলক্ষিত হচ্ছে। এর আগে এই ধরনের উদ্যোগ আগরতলায় দেখা যায়নি। এর ফলে সাধারণ মানুষের পক্ষে ফ্ল্যাট ক্রয় করা অনেকটাই সহজ হয়ে গেছে। সান্দন টিভি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় চার ঐতিহ্য।